আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের রাসায়নিক বর্ণালিমিতি কোর্সের আমরা আজকে একটি নতুন লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা রমন বর্ণালিমিতি যে অধ্যায়টি আছে আমাদের রমন বর্ণালিমিতি অধ্যায়ের লেকচার নাম্বার 5-এ আমরা উপস্থিত আছি। তো ইতিমধ্যে আপনাদেরকে রমন বর্ণালিমিতি অধ্যায়ের 4টা লেকচার দেওয়া হয়েছে। আশা করি আপনারা 4টা লেকচার করার পরে আজকে আপনারা লেকচার নাম্বার 5-এ উপস্থিত হয়েছেন। তো দেখেন, আপনাদেরকে রমন বর্ণালিমিতি এই কোর্সটি আমরা যখন থেকে আলোচনা করতেছি, আমরা যখন থেকে সনাতন তত্ত্ব আলোচনা করেছি রমন বর্ণালিমিতির, তখন থেকে আপনাদেরকে বলতেছি আমি একটা বিষয় যে আমাদের রমন বর্ণালিমিতিতে আমাদের পোলারাইজিবিলিটির পরিবর্তন হয়। তাহলে আমি এখানে পোলারাইজিবিলিটিকে পি দ্বারা প্রকাশ করতেছি। তো রমন বর্ণালিমিতিতে যদি পোলারাইজিবিলিটির পরিবর্তন হয় তখন সেই অণুটা কি হয়, আমাদের রমন সক্রিয় হয়। রমন সক্রিয়। তাহলে দেখেন, পোলারাইজিবিলিটির যখন পরিবর্তন হবে তখন আমাদের রমন সক্রিয় হবে, এবং পোলারাইজিবিলিটির যদি পরিবর্তনটা যদি না হয় তাহলে সেখানে হচ্ছে কি আমাদের রমনটা কি হবে, রমন বর্ণালী হচ্ছে আমাদের নিষ্ক্রিয় হবে। তাহলে এই বেসিক বিষয়টাকে আমরা কাজে লাগিয়ে আমরা আজকের আলোচক বিষয়টি আমরা কমপ্লিট করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি, যে পারস্পরিক বর্জন বিধি। তাহলে পারস্পরিক বর্জন বিধিটা হচ্ছে কি, আমাদের এই যে রমন যে বর্ণালিমিতি আছে এবং আমাদের যে অবলোহিত যে বর্ণালিমিতি বা আইআর, আমরা অবলোহিত বর্ণালিমিতি বা আইআর বর্ণালিমিতি, আমরা আইআর বর্ণালিমিতি এখন পর্যন্ত আলোচনা করি নাই। আমাদের এটা ছিল তৃতীয় নাম্বার অধ্যায়ে ছিল আমাদের আইআর বর্ণালিমিতি। তো আইআর বর্ণালিমিতি আমরা স্কিপ করে রমন বর্ণালিমিতি পড়তেছি, তাতে কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে বুঝাই দিব যে কোত্থেকে কি হচ্ছে। তো দেখেন, রমন বর্ণালিমিতি আর আইআর বর্ণালিমিতি এরা যে পরস্পরের মানে সম্পূরক, এই বিষয়টি হচ্ছে কি আমরা আজকে এই পারস্পরিক বর্জন বিধি জানার মধ্য দিয়ে আমরা বিষয়টি জানবো। তো পারস্পরিক বর্জন বিধি আলোচনা করার জন্য আমরা একটা এক্সাম্পলের সাহায্য নেব, সেটা হচ্ছে যে আমাদের কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড যে অণুটি আছে, কার্বন ডাই অক্সাইড অণুর আইআর বর্ণালীতে আমরা 2টা ব্যান্ড প্রদর্শন করে, কিন্তু রমন বর্ণালীতে আমাদের একটা ব্যান্ড প্রদর্শন করে। এটা আমরা পারস্পরিক বর্জন বিধি অনুসারে আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। অথবা এটা এভাবে প্রশ্নটা আসে যে দেখাও যে আইআর কে আমরা বলি যে কম্পন, বা এটাকে আমরা বলি অবলোহিত। তাহলে এই আইআর এর 3টা নাম, আইআর, কম্পন বা অবলোহিত। ও রমন বর্ণালী পরস্পরের পরিপূরক। তাহলে আমরা এই যে বিষয়টা হচ্ছে আমাদের আজকের লেকচারের মধ্য দিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখেন, প্রথমে আমরা জেনে যাওয়া যাক যে পারস্পরিক বর্জন বিধিটা কি। তাহলে পারস্পরিক বর্জন বিধিটা হচ্ছে যে এরকম, যে যদি কোনো অণুর কেন্দ্র প্রতিসাম্য থাকে, আমাদের এখানে একটা অণু আছে, অণুটার যদি কি থাকে, আমাদের কেন্দ্র যদি প্রতিসাম্য থাকে, তবে রমন সক্রিয় কম্পনগুলো অবলোহিত আমাদের কি হবে, নিষ্ক্রিয় হবে। তাহলে রমন সক্রিয় কম্পনগুলো আমাদের অবলোহিত নিষ্ক্রিয় হবে। মানে বিষয়টা হচ্ছে যে এরকম, কোনো একটা অণু, ধরেন আমাদের অণুটা হচ্ছে আমাদের কি এখানে কার্বন ডাই অক্সাইড, ধরেন অণুটি হচ্ছে আমাদের এখানে কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা কি জানি, কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি আমাদের একটা সরল রৈখিক অণু। তাহলে কার্বন ডাই অক্সাইড অণুকে আমরা যদি এভাবে লিখি, এই হচ্ছে আমাদের কি কার্বন ডাই অক্সাইড অণু। তাহলে এই কার্বন ডাই অক্সাইড অণুর মধ্যে যদি কেন্দ্র প্রতিসাম্য বা সেন্টার অফ সিমেট্রি যদি উপস্থিত থাকে, তখন সেটা হচ্ছে কি হবে, আমাদের রমন সক্রিয় হবে। আর যদি সেন্টার অফ সিমেট্রি যদি না থাকে, তখন সেটা হচ্ছে আমাদের অবলোহিত সক্রিয় হবে। তাহলে সেন্টার অফ সিমেট্রি যদি কেন্দ্র প্রতিসাম্যতা যদি কি হচ্ছে আমাদের থাকে, তখন হচ্ছে কি, যদি থাকে তখন হচ্ছে আমাদের কি হবে, রমন সক্রিয় হবে। তাহলে রমন কি হবে, সক্রিয় হবে। আর কেন্দ্র প্রতিসাম্যতা যদি হচ্ছে কি আমাদের না থাকে, কেন্দ্র প্রতিসাম্যতা যদি হচ্ছে আমাদের না থাকে,
তখন সেটা হচ্ছে আমাদের কি হবে না, রমন সক্রিয় হবে না, তাহলে তখন কি হবে, রমন নিষ্ক্রিয় হবে, তখন হচ্ছে আমাদের রমন নিষ্ক্রিয় হবে। তাহলে আর এই যখন কেন্দ্র প্রতিসাম্যতা যদি আমাদের অনুপস্থিত থাকে, কেন্দ্র প্রতিসাম্যতা যদি আমাদের অনুপস্থিত থাকে, তখন হচ্ছে আমাদের অবলোহিত বা আইআর যে বর্ণালী আছে, এই আইআর বর্ণালীটা কি হবে, আমাদের সক্রিয় হবে। তাহলে এইটাকে বলতেছে যদি কোনো অণুর কেন্দ্র প্রতিসাম্য থাকে তবে রমন সক্রিয় হবে, যে কম্পনগুলো পাবো সেগুলো হচ্ছে আমরা রমন সক্রিয় পাবো, আর সেক্ষেত্রে আমরা অবহেলিত নিষ্ক্রিয় হবে। তাহলে এর বিপরীত নিয়মও সত্য হবে, যদি কেন্দ্র প্রতিসাম্য না থাকে তখন রমন সক্রিয় হবে না, তখন হচ্ছে কি অবলোহিত সক্রিয় হবে। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটাকে আমরা বলতেছি পারস্পরিক বর্জন সূত্র। তাহলে এখন আসা যাক যে আমাদের এই যে কেন্দ্র যে প্রতিসাম্যতা, এই কেন্দ্র প্রতিসাম্য বিষয়টা কি। তাহলে কেন্দ্র প্রতিসাম্য, তার আগে আমরা এটাকে যদি একটু সহজভাবে যদি বিশ্লেষণ করতে চাই, যেখানে আমাদের সেন্টার অফ সিমেট্রি যদি উপস্থিত থাকে বা সেন্টার অফ সিমেট্রি যদি আমাদের প্রেজেন্ট থাকে, তখন হচ্ছে কি রমন ভাইব্রেশন বা রমন যে কম্পন আছে, রমন কম্পনগুলো কি হবে, আমাদের অ্যাক্টিভ হবে, তখন আইআর ভাইব্রেশনটা কি হবে, আমাদের ইনঅ্যাক্টিভ হবে। আর যখন সেন্টার অফ সিমেট্রি যখন অনুপস্থিত থাকবে, অথবা সেন্টার রমন ভাইব্রেশন কি হবে, ইনঅ্যাক্টিভ হবে। কখন ইনঅ্যাক্টিভ হবে, যখন সেন্টার অফ সিমেট্রি অনুপস্থিত থাকবে, তখন রমন ভাইব্রেশন হচ্ছে আমাদের কি ইনঅ্যাক্টিভ হবে, আর আইআর ভাইব্রেশন অ্যাক্টিভ হবে। তাহলে দেখেন একসাথে দুইটা ভাইব্রেশন বা দুইটা যে কম্পন আছে, দুইটা কম্পন আমাদের থাকতে পারবে না, যে একই সাথে একটা কম্পনে রমন সক্রিয় এবং অবলোহিত সক্রিয় বা আইআর সক্রিয়, এই দুইটা বিষয় একই সাথে ঘটবে না। হয় একটা সক্রিয় হবে, অন্যটা নিষ্ক্রিয় হবে, এবং একটা অন্যটা নিষ্ক্রিয় হবে এবং অন্যটা হচ্ছে কি আমাদের সক্রিয় হবে। তাহলে এরা হচ্ছে কি পরস্পরের পরিপূরক। তাহলে একটা সক্রিয় হলে অন্যটা নিষ্ক্রিয় হবে, এবং অন্যটা নিষ্ক্রিয় হলে আর একটা হচ্ছে কি আমাদের সক্রিয় হবে। তাহলে এই যে সূত্রটা, এটাকে আমরা বলতেছি পারস্পরিক বর্জন বিধি। তাহলে এই পারস্পরিক বর্জন বিধিতে আমাদের একটা টার্ম আছে, সেটা হচ্ছে আমাদের কেন্দ্র প্রতিসাম্যতা। তাহলে কেন্দ্র প্রতিসাম্যতা বোঝার জন্য আমরা একটা যৌগের কেন্দ্র প্রতিসাম্যতা নিয়ে হচ্ছে কি আমরা আলোচনা করতে পারি। এটা হচ্ছে আমাদের কি, যে 2,4-ডাইমিথাইল সাইক্লোবিউটেন 1,3-ডাইক্লোরক্সিক অ্যাসিড। তাহলে এইটা হচ্ছে আমাদের যৌগটা। তাহলে দেখেন আমাদের এই যে আমরা যদি নাম্বারিংটা একটু আপনাদেরকে যদি করে দেয় সহজ ভাষায় বোঝানোর জন্য, তাহলে এটা হচ্ছে আমাদের কি 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কার্বন। তাহলে দেখেন 2 নাম্বার কার্বনে একটা হচ্ছে আমাদের মিথাইল গ্রুপ আছে, তাহলে 2 নাম্বার কার্বনে হচ্ছে কি আমাদের একটা মিথাইল গ্রুপ, এবং আমাদের যে 3 নাম্বার যে কার্বনগুলো আছে, দেখেন 3 নাম্বার কার্বন, তাহলে 3 নাম্বার কার্বনে কি আছে আমাদের, 3 নাম্বার কার্বনে একটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক গ্রুপ আছে, এবং 1 নাম্বার কার্বনে আরেকটা হচ্ছে কি আমাদের কার্বক্সিলিক গ্রুপ আছে। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে যে 2,4, এই দেখেন 2,4-ডাইমিথাইল সাইক্লোবিউটেন। বিউটেন কেন, কারণ এখানে আমাদের কার্বন আছে 4টা, যার কারণে এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের একটা সাইকেল গঠন করছে বা চক্র গঠন করছে, যার কারণে এটাকে আমরা বলতেছি সাইক্লো। আর এটা 4টা কার্বন থাকার কারণে এটাকে আমরা বলতেছি বিউটেন। এবং 1 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বন আমাদের কি আছে, কার্বক্সিলিক গ্রুপ আছে, যার কারণে এটাকে আমরা বলতেছি 1,3-ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে দেখেন এইখানে আমাদের কেন্দ্র প্রতিসাম্যতার বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে ক্লিয়ার হব, যে দেখেন আমাদের এইটা হচ্ছে কি, এই যে সাইক্লোবিউটেন আছে, সাইক্লোবিউটেনের এটা হচ্ছে আমাদের একটা কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে আমি যদি এই যে সমান দূরত্বে যদি পিছন দিকে আসি, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিড, এবং তার যদি বিপরীত দিকে যদি একই দূরত্ব অতিক্রম করি তখন কি পাচ্ছি, আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি। তাহলে কেন্দ্র থেকে মানে সামনের দিকে অগ্রসর হলে যদি আমরা একই ধরনের পরমাণু বা গ্রুপ পাই, এবং পিছন দিকে যদি আমরা ব্যাক করি তাহলে সেক্ষেত্রেও যদি আমরা একই ধরনের গ্রুপ বা পরমাণু পাই, তখন আমরা এটাকে বলবো এখানে আমাদের কি আছে, সেন্টার অফ সিমেট্রি আছে, বা এটাকে আমরা বলবো কেন্দ্র প্রতিসাম্যতা আছে।
তাহলে এখানে আমরা বলবো কি এটা এখানে আমাদের কেন্দ্র প্রতিসাম্যতা বিদ্যমান আছে। অথবা দেখেন আমাদের এইখানে কেন্দ্র থেকে আমরা যদি এই দিকে যাই তাহলে সমান দূরত্ব এই দিকে গেলে আমরা কি পাচ্ছি, মিথাইল গ্রুপকে পাচ্ছি, এবং এর সমান দূরত্ব যদি আমরা এই দিকে ব্যাক করি তাহলেও হচ্ছে কি আমরা পাচ্ছি মিথাইল গ্রুপ পাচ্ছি। তখন আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো যে সেন্টার অফ সিমেট্রি এখানে আমাদের কি আছে, বিদ্যমান আছে। অথবা আপনারা এই দিকে চিন্তা করেন, কেন্দ্র থেকে এই দিকে গেলে পাচ্ছি আমরা হাইড্রোজেন, এদিকে গেলে পাচ্ছি আমরা হাইড্রোজেন। তাহলে একই দূরত্ব যদি সমান দিক বা সামনে এবং পিছনে যদি আমরা একই দূরত্ব অতিক্রম করে তখন আমরা কি পাই, যে সেন্টার অফ সিমেট্রি পাই। তাহলে সেন্টার অফ যদি সিমেট্রি যদি থাকে তখন ওই যৌগটা হচ্ছে কি আমাদের সেন্টার অফ সিমেট্রি যদি উপস্থিত থাকে তখন ওই যৌগটা হচ্ছে আমাদের কি হবে, যে রমণ সক্রিয় হবে। তাহলে এখন আমরা যে কার্বন ডাই অক্সাইড অণুর কথা যদি চিন্তা করি, তাহলে কার্বন ডাই অক্সাইড অণুতে আমাদের কিভাবে সেন্টার অফ সিমেট্রি আমরা বুঝবো, তাহলে এই বিষয়টা হচ্ছে আমরা এখন দেখব। তাহলে এটা হচ্ছে আমরা যে আপনাদেরকে তড়িৎচুম্বকীয় যে বিকিরণ যে অধ্যায়টি আছে, আমাদের তড়িৎচুম্বকীয় বিকিরণ অধ্যায়ে আপনাদেরকে বিভিন্ন ধরনের কম্পন সম্পর্কে অবগত করা হয়েছিল, যে আমাদের কম্পন তিন ভাবে হইতে পারে। একটা হচ্ছে আমাদের প্রতিসম কম্পন, আরেকটা হচ্ছে আমাদের অপ্রতিসম কম্পন, এবং আরেকটা হচ্ছে আমাদের বক্র কম্পন। তাহলে দেখেন আপনাদেরকে তখন আপনাদেরকে একটা স্লাইডের মাধ্যমে দেখানো হয়েছিল যে সিমেট্রিক্যাল স্ট্রেস, অ্যাসিমেট্রিক্যাল স্ট্রেস এবং বেন্ডিং। তাহলে সিমেট্রিক্যাল স্ট্রেস মানে হচ্ছে কি আমাদের প্রতিসম কম্পন, আর এটা হচ্ছে কি আমাদের অপ্রতিসম কম্পন, এবং এটা হচ্ছে আমাদের যে বক্র কম্পন। তাহলে দেখেন আমরা এইখানে দেখলাম কি সেন্টার অফ সিমেট্রি। তাহলে আমরা এখানে কার্বন ডাই অক্সাইড অণুর ক্ষেত্রে আমরা সেন্টার অফ সিমেট্রি কিভাবে হচ্ছে কি আমরা নির্ণয় করব, এই বিষয়টি হচ্ছে কি আমরা এখন দেখব। তাহলে দেখেন এইটা হচ্ছে যে আমাদের কার্বন ডাই অক্সাইড অণুর গঠন। তাহলে এই গঠনটাকে আমরা এইভাবে দেখাইছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি কার্বন পরমাণু, এটা হচ্ছে আমাদের অক্সিজেন, এবং এটা হচ্ছে কি আমাদের অক্সিজেন। তাহলে দেখেন যে কার্বন পরমাণু থেকে এই যে অক্সিজেনটা মানে যে দূরত্বে, মানে এই কার্বন থেকে অক্সিজেন যদি আমাদের সংকোচিত হয়, তাহলে এই সংকোচনটা যদি হচ্ছে আমাদের কি হয়, যে এই মানে এটা হচ্ছে কি যে পরিমাণ সংকুচিত হচ্ছে এটাও যদি ঠিক সেই পরিমাণ সংকুচিত হয় তখন আমরা সেটাকে বলি আমরা প্রতিসম প্রসারণ, বা প্রতিসম এটাকে বলতেছি আমরা সংকোচন। তাহলে প্রতিসম এটাকে বলতেছি সংকোচন, আর এটাকে আমরা বলবো কি প্রসারণ। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড অণু, এটা হচ্ছে অক্সিজেন, আর এটা হচ্ছে আমাদের অক্সিজেন। তাহলে এই মানে এই কার্বন থেকে অক্সিজেনটা যে দূরত্ব বা যে দূরত্ব হচ্ছে কি প্রসারিত হয়েছে, তাহলে এই অক্সিজেনটা হচ্ছে কি সেই দূরত্বে হচ্ছে কি প্রসারিত হয়েছে, তখন আমরা এটাকে বলবো কি যে প্রতিসম প্রসারণ। তাহলে প্রতিসম প্রসারণে কি হয় দেখেন, যে প্রতিসম যে প্রসারণ, তাহলে প্রতিসম প্রসারণে এই যে কার্বন যে আছে, এই কার্বনের সাথে যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা হচ্ছে কি আমাদের আংশিক এই অক্সিজেনটা হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার কারণে এখানে আমাদের যে এইখানে আমাদের একটা কি হচ্ছে পোলের সৃষ্টি হবে। অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক চার্জ এবং কার্বন পরমাণু আংশিক ধনাত্মক চার্জ, এই অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয়। তাহলে এখন কথা হচ্ছে যে এইখানে আমাদের কি তৈরি হলো, দুইটা পোল তৈরি হলো, বা এটাকে আমরা বলি যে ডাইপোল। তাহলে এই কার্বন ডাই অক্সাইড অণুর আমাদের যখন প্রতিসম প্রসারণ ঘটে, কার্বন ডাই অক্সাইড অণুর যখন প্রতিসম প্রসারণ ঘটে বা প্রতিসম যখন সংকোচন ঘটে, তখন এদের যে ডাইপোল মানে এই অক্সিজেন পরমাণু যে এদের মধ্যে যে শেয়ারকৃত যে ইলেকট্রন যুগল যে পরিমাণ তার নিজের দিকে টেনে নেয়, এই কার্বন মানে এই কার্বন থেকে এই অক্সিজেন পরমাণুটার মধ্যে যে এই যে শেয়ারকৃত ইলেকট্রন, এই অক্সিজেন পরমাণুটাও কি ঠিক ততটাই হচ্ছে কি, এটা হচ্ছে কি যতটা হচ্ছে কি আমাদের ডান দিকে টেনে নিবে, এই অক্সিজেন পরমাণু তার শেয়ারকৃত ইলেকট্রনটা বাম দিকে টেনে নিবে, যার কারণে এখানে আমাদের যে নিট ডাইপোল মোমেন্টটা কি হয়, নিট ডাইপোল মোমেন্টটা হচ্ছে কি আমাদের শূন্য হয়ে যায়। তাহলে এই যে সিমেট্রিক্যাল স্ট্রেসের ক্ষেত্রে আমাদের মিউ এর মান, তাহলে মিউ এর মান মানে কি, মিউ মানে হচ্ছে কি ডাইপোল মোমেন্ট, তাহলে ডাইপোল মোমেন্টের মানটা হচ্ছে কি আমাদের 0 হয়ে যায়। তাহলে আমরা এখানেও কি আছে, এখানে হচ্ছে আমাদের কার্বন আছে, এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে। তাহলে এক্ষেত্রে আমাদের ডাইপোল মোমেন্টের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন এখানে অপ্রতিসম প্রসারণ ঘটতেছে। তাহলে আমরা অপ্রতিসম প্রসারণের ক্ষেত্রে আমরা কি জানি, যে একটা
তাহলে আমাদের এই যে কেন্দ্র থেকে একটা পরমাণু যতটা হচ্ছে কি প্রসারিত হয়েছে, অন্য পরমাণুটি কি হয় নাই, ততটা প্রসারিত হয় নাই। তখন আমরা এই ধরনের প্রসারণটাকে কি বলি, যে অ্যাসিমেট্রিক্যাল প্রসারণ, বা এটাকে আমরা বলি যে অপ্রতিসম প্রসারণ। তাহলে দেখেন এই অপ্রতিসম প্রসারণে কি হয়, এখানে হচ্ছে কি আমাদের ঋণাত্মক চার্জ, এখানে হচ্ছে কি আমাদের ধনাত্মক চার্জ, এখানে হচ্ছে আমাদের ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। তখন এখানে আমাদের প্রসারণটা সমান না হওয়ার কারণে এখানে আমাদের এক প্রকার কি হয়, অস্থায়ী ডাইপোল মোমেন্ট তৈরি হয়। তাহলে এখানে হচ্ছে কি আমাদের যে মিউ এর যে মান, তাহলে মিউ এর মানটা হচ্ছে কি আমাদের অস্থায়ী ডাইপোল মোমেন্টের তৈরি হয়। তাহলে বেন্ডিং, তাহলে দেখেন এটা হচ্ছে কি আমাদের এটা আর এটা হচ্ছে কি আমাদের একই। তাহলে এখানে দেখেন আমাদের এটা হচ্ছে কি কার্বন, এটা হচ্ছে আমাদের অক্সিজেন, এটা হচ্ছে আমাদের অক্সিজেন। তাহলে এইখানে দেখেন এইখানে আমাদের এইটা যে পরিমাণ প্রসারিত হয়েছে এটা ততটুকু পরিমাণ প্রসারিত হয় নাই, যার কারণে এটাকে আমরা বলতেছি অপ্রতিসম প্রসারণ। এবার আসি বেন্ডিং। তাহলে বেন্ডিং মানে বক্রকম্পন। তাহলে বক্রকম্পনে কি হয়, এটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, কার্বন, এটা হচ্ছে আমাদের অক্সিজেন, এটা অক্সিজেন। তাহলে দেখেন বক্রকম্পনে আমাদের এই যে কেন্দ্র যে আছে, কেন্দ্রের সাথে আমাদের যে অক্সিজেন পরমাণুগুলো আছে এগুলো হচ্ছে কি হচ্ছে আমাদের এই দিকে হচ্ছে কি আমাদের কম্পিত হচ্ছে। আর এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের কার্বন, এটা হচ্ছে কি অক্সিজেন, এটা হচ্ছে আমাদের অক্সিজেন। তাহলে আমরা জানি যে বেন্ডিং যে কম্পনগুলো আছে বা বক্র কম্পনগুলো আমাদের একটা হচ্ছে কি যে ইনপ্লেন অফ বেন্ডিং হয়, এবং আরেকটা হচ্ছে আমাদের কি আউট প্লেন অফ বেন্ডিং হয়। আপনারা তড়িৎচুম্বকীয় বিকিরণ অধ্যায়ের 1ম নাম্বার লেকচারটা দেখবেন, তাহলে ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি যে বক্রকম্পন হচ্ছে কি দুই প্রকার। একটা হচ্ছে আমাদের তলের ভিতরে আমাদের বক্রকম্পন ঘটতে পারে, এবং আরেকটা হচ্ছে আমাদের তলের বাহিরে। তাহলে এটা যদি আমাদের তলের হয়, এটা যদি আমাদের তলের ভিতর তলের দিকে হয়, তাহলে এটা হচ্ছে কি আমাদের তলের বাহিরে হয় বক্রকম্পন। তাহলে দেখেন এইখানে বেন্ডিং বা বক্রকম্পনের ক্ষেত্রেও কার্বন ডাই অক্সাইড অণুর যে আমাদের যে ডাইপোল মোমেন্ট, তাহলে ডাইপোল মোমেন্টের মানগুলো কি হচ্ছে আমাদের অস্থায়ী ডাইপোল মোমেন্ট তৈরি হয়। তাহলে অস্থায়ী ডাইপোল মোমেন্ট তৈরি হয়। এবার আসি আমাদের পোলারাইজিবিলিটি। আমরা যদি দেখি তাহলে আমরা অস্থায়ী ডাইপোল মোমেন্ট সম্পর্কে জানলাম এবং স্থায়ী ডাইপোল মোমেন্ট সম্পর্কে জানলাম। এবার আসি আমরা পোলারাইজিবিলিটি চেঞ্জের বিষয়। তাহলে আমরা দেখি যে আমাদের যে প্রসারিত যে আমাদের যে প্রতিসম যে প্রসারণগুলো আছে, দেখেন এই যে এইটা হচ্ছে কি প্রতিসম প্রসারণের ক্ষেত্রে আমরা পোলারাইজিবিলিটিকে কি করতাম, পোলারাইজিবিলিটি ইলিপসয়েড আকারে আমরা চিন্তা করতাম। যদি ইলিপসয়েডের পরিবর্তন ঘটে তাহলে আমাদের কি হবে, পোলারাইজিবিলিটির পরিবর্তন ঘটবে। তাহলে দেখেন আমাদের ইলিপসয়েডটা হচ্ছে কি আমাদের এইখানে যেটুকু ইলিপসয়েড ছিল আমাদের এইখানে কি হচ্ছে তা ইলিপসয়েডের পরিবর্তন হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা ইলিপসয়েড। তাহলে ইলিপসয়েডের যেহেতু হচ্ছে আমাদের পরিবর্তন হয়ে গেছে, তাহলে আমাদের কি হচ্ছে ইলিপসয়েড এখানে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে বা পোলারাইজিবিলিটি আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখেন যখন আমাদের অপ্রতিসম প্রসারণটা ঘটতেছে, এই অপ্রতিসম প্রসারণে কিন্তু আমাদের পোলারাইজিবিলিটির পরিবর্তন কোনো হয় নাই। তাহলে এখানে দেখেন এখানে যে পরিমাণ পোলারাইজিবিলিটি আছে এখানে হচ্ছে কি পোলারাইজিবিলিটি ইলিপসয়েডের আকারের কোনো আমাদের পরিবর্তন হয় নাই, যার কারণে এখানে বলতেছে পোলারাইজিবিলিটি আনচেঞ্জড। বা এখানে আমাদের যখন কম্পিত হচ্ছে অপ্রতিসম প্রসারণের ক্ষেত্রে যখন কম্পিত হচ্ছে তখন এখানে আমাদের পোলারাইজিবিলিটির পরিবর্তনটা হচ্ছে না। কিন্তু বেন্ডিং এর ক্ষেত্রে দেখেন, তাহলে বেন্ডিং এর ক্ষেত্রে আমাদের যে ইলিপসয়েডটা আছে এই ইলিপসয়েডের যে আকার, আপনার এই ইলিপসয়েডের আকারটা হচ্ছে কি আমাদের ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি আমাদের ইলিপসয়েডের আকার যেহেতু ঠিক আছে তাহলে আমাদের পোলারাইজিবিলিটি হচ্ছে কি চেঞ্জ হবে না। তাহলে আমরা এই যে পোলারাইজিবিলিটি ইলিপসয়েড এটা আমরা কোথা থেকে পাইছিলাম বলেন দেখি। যে আমরা যখন রমন বর্ণালীমিতির সনাতন তত্ত্ব আলোচনা করেছিলাম যে ইলিপসয়েড বড় হলে তার হচ্ছে কি পোলারাইজিবিলিটি বেশি, ইলিপসয়েড ছোট হলে তার পোলারাইজিবিলিটি কম। তাহলে আমরা জানি যে পোলারাইজিবিলিটির যদি পরিবর্তন ঘটে তাহলে অবশ্যই কি হবে, ইলিপসয়েডের পরিবর্তন ঘটবে। কিন্তু আমাদের এখানে কি হচ্ছে না, এখানে আমাদের ইলিপসয়েডের পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখেন যে কোনো একটা অণু যদি রমন সক্রিয় হইতে হয়, রমন যদি সে সক্রিয় হয়
তাহলে রমণ সক্রিয় হতে গেলে তার পোলারাইজিবিলিটির পরিবর্তন হইতে হবে, তার কি হবে, পোলারাইজিবিলিটির পরিবর্তন হইতে হবে। আর যদি কোনো একটা অণু আইআর সক্রিয় হইতে হয় তখন তার কি হবে, তার স্থায়ী বা অস্থায়ী ডাইপোল মোমেন্ট তার থাকতে হবে। তাহলে দেখেন এখানে শর্ত কিন্তু দুইটা হয়ে গেল, যে রমণ সক্রিয় হইতে গেলে একটা অণুকে আমাদের পোলারাইজিবিলিটির পরিবর্তন ঘটাইতে হবে, মাস্ট বি, তাকে পোলারাইজিবিলিটির পরিবর্তন আনতে হবে। আর যদি আমরা আইআর সক্রিয় আনতে চাই তখন হচ্ছে আমাদের কি থাকবে, স্থায়ী বা অস্থায়ী ডাইপোল মোমেন্ট থাকতে হবে। তাহলে দেখেন যে কেন্দ্র যে আমাদের যে প্রতিসম যে প্রসারণটা আছে, এই প্রতিসম প্রসারণে কি হয়, আমাদের সেন্টার অফ সিমেট্রি উপস্থিত থাকে। তাহলে সেন্টার অফ সিমেট্রি কিভাবে আমরা উপস্থিত থাকবো বুঝবো। তাহলে দেখেন এখানে আমাদের এই যে প্রসারণটা, এই প্রসারণটা হচ্ছে কি আমাদের সমান হয়। তাহলে প্রসারণটা সমান হওয়ার কারণে এই কার্বন থেকে আমরা যদি ডান দিকে যাই তাহলে অক্সিজেন পরমাণু পাই, তাহলে এই কার্বন থেকে আমরা যদি যত বাম দিকে যাই ঠিক একই পরিমাণ দৈর্ঘ্যে, তাহলে আমরা আবার কি পাই, অক্সিজেন পরমাণু পাই। যার মানে এটা হচ্ছে কি, এখানে আমাদের কেন্দ্র প্রতিসাম্যতা উপস্থিত আছে। তাহলে এখানে আমাদের কি থাকে, কেন্দ্র প্রতিসাম্যতা উপস্থিত, যার কারণে এখানে আমাদের পোলারাইজিবিলিটির পরিবর্তন ঘটে। কিন্তু এখানে আমাদের অপ্রতিসম প্রসারণ ঘটার কারণে একদিকে যে পরিমাণ প্রসারিত হয়েছে অন্যদিকে ঠিক তদরূপ কি হয় নাই, আমাদের প্রসারিত হয় নাই, যার কারণে এখানে আমাদের কেন্দ্র প্রতিসাম্যতা অনুপস্থিত। তাহলে এখানে কেন্দ্র প্রতিসাম্যতা অনুপস্থিত থাকার কারণে এখানে আমাদের পোলারাইজিবিলিটির কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। আর এখানে পোলারাইজিবিলিটির পরিবর্তন না হওয়ার কারণে এখানে আমাদের রমণটা হচ্ছে কি, রমণটা হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভ। আর এখানে পোলারাইজিবিলিটির পরিবর্তন হওয়ার কারণে এখানে আমাদের রমণটা হচ্ছে কি, রমণটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ। আর এখানে দেখেন এখানে হচ্ছে কি পোলারাইজিবিলিটির পরিবর্তন হয় নাই, কারণ এখানে হচ্ছে কি আমাদের কেন্দ্র প্রতিসাম্যতা অনুপস্থিত, যার কারণে এটা হচ্ছে কি আমাদের রমণ ইনঅ্যাক্টিভ। আর এটা হচ্ছে এখানে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের রমণ ইনঅ্যাক্টিভ। এবার আসি আমাদের যদি আইআর বর্ণালীর কথা চিন্তা করি, তাহলে আইআর বর্ণালীর ক্ষেত্রে আমাদের প্রতিসম প্রসারণে কি থাকে, প্রতিসম প্রসারণে আমাদের ডাইপোল মোমেন্টটা হচ্ছে কি 0। তাহলে এখানে ডাইপোল মোমেন্ট 0 হওয়ার কারণে এখানে হচ্ছে কি আমাদের আইআরটা হচ্ছে কি আমাদের ইনঅ্যাক্টিভ। আর এখানে ডাইপোল মোমেন্টটা হচ্ছে কি অস্থায়ী ডাইপোল মোমেন্ট তৈরি হওয়ার কারণে আমাদের এখানে আইআরটা হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ। আর এখানে হচ্ছে কি আমাদের যে ডাইপোল যে মোমেন্ট আছে, ডাইপোল মোমেন্টটা হচ্ছে কি আমাদের অস্থায়ী হওয়ার কারণে আমাদের ইনফারেন্ট বা আইআর এখানে হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ। তাহলে এই হচ্ছে আমাদের কোনো একটা যৌগ যদি আইআর অ্যাক্টিভ হইতে হয় তাহলে সেখানে কি থাকতে হবে, অবশ্যই স্থায়ী বা অস্থায়ী ডাইপোল মোমেন্ট থাকতে হবে। আর যদি রমণ সক্রিয় হইতে হয় তখন সেখানে কি থাকতে হবে, অবশ্যই পোলারাইজিবিলিটির পরিবর্তন সেখানে আমাদের আনতে হবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা কার্বন ডাই অক্সাইড অণুর যে কম্পনগুলো আছে, কার্বন ডাই অক্সাইড অণুর কম্পনে রমণ বর্ণালীতে আমরা কি পাচ্ছি, একটা ব্যান্ড পাচ্ছি। শুধু প্রতিসম প্রসারণের ক্ষেত্রে আমরা একটা ব্যান্ড পাচ্ছি, কিন্তু আইআর বর্ণালীতে হচ্ছে কি কার্বন ডাই অক্সাইডের জন্য আমরা কি পাচ্ছি, দুইটা ব্যান্ড পাচ্ছি। তাহলে এখন আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো এই বিষয়টা হচ্ছে কি আমরা দেখবো। তাহলে এখানে দেখতেছি আমরা প্রথমে কি দিব, যে পারস্পরিক বর্জন বিধির সংজ্ঞাটা দিব। দেওয়ার পরে এখানে আমরা বলতেছি যে রমণ বর্ণালী কার্যত কি হচ্ছে, অবলোহিত বর্ণালীর হচ্ছে কি সংস্পর্ক। কারণ যে অবহেলিত বর্ণালীর জন্য অণুতে কি থাকতে হবে, স্থায়ী বা আবিষ্ট ডাইপোল মোমেন্ট থাকতে হবে, বা স্থায়ী বা অস্থায়ী ডাইপোল মোমেন্ট থাকতে হয়, এবং বিকিরণ শোষণে ডাইপোল মোমেন্টের পরিবর্তন কি হবে, আনতে হবে। অপরপক্ষে রমণ সক্রিয় হতে গেলে অণুতে ডাইপোল থাকার কোনো কি নাই, প্রয়োজন নাই। তবে আপতিত বিকিরণের প্রভাব পোলারাইজিবিলিটির পরিবর্তন কি হতে হবে, পোলারাইজিবিলিটির পরিবর্তন আনতে হবে, যা আমি ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। যে কার্যত কোনো অণুর কেন্দ্র প্রতিসাম্যতা থাকলে যে সকল কম্পনগুলো রমণ সক্রিয় হয় ওই সকল কম্পনগুলো কি হয়, আমাদের আইআর নিষ্ক্রিয় হয়। তাহলে আমরা দেখলাম যে একটা অণু যদি রমণ সক্রিয় হয় তা অবশ্যই আইআর নিষ্ক্রিয় হবে, এবং কোন একটা অণু যদি আইআর নিষ্ক্রিয় হয় তা অবশ্যই রমণ সক্রিয় হবে। তবে কেন্দ্র প্রতিসাম্য না থাকলে কতিপয় কম্পন রমণ ও আইআর উভয় সক্রিয় হতে হবে। তাহলে নিম্নে হচ্ছে কি আমরা কার্বন ডাই অক্সাইডের বিভিন্ন কম্পনের রমণ ও আইআর সক্রিয়তা আমরা এখন কি করব, উল্লেখ করব।
তাহলে দেখেন যে কার্বন ডাই অক্সাইড অণুর কম্পন, তাহলে এখানে দেখেন প্রতিসম কম্পনে, তাহলে প্রতিসম কম্পনের ক্ষেত্রে আমাদের কি হয় যে পোলারাইজিবিলিটির পরিবর্তন হয়। পোলারাইজিবিলিটি পরিবর্তন হওয়ার কারণে এটা কি হচ্ছে আমাদের রমন সক্রিয়। আর প্রতিসম প্রসারণের ক্ষেত্রে আমাদের ডাইপোল মোমেন্ট না থাকার কারণে আইআর হচ্ছে কি আমাদের নিষ্ক্রিয় হয়। আর অপ্রতিসম প্রসারণে আমাদের অস্থায়ী ডাইপোল মোমেন্ট তৈরি হয়, যার কারণে আমাদের এটা আইআর হচ্ছে কি আমাদের সক্রিয়, কিন্তু পোলারাইজিবিলিটির পরিবর্তন না থাকার কারণে অপ্রতিসম প্রসারণটা হচ্ছে কি আমাদের নিষ্ক্রিয়, রমন নিষ্ক্রিয়। এবার আসি বক্রকম্পন, তাহলে বক্রকম্পনের ক্ষেত্রে আমাদের অস্থায়ী ডাইপোল মোমেন্ট থাকার কারণে আমাদের আইআর হচ্ছে কি সক্রিয়, আর বক্রকম্পনে আমাদের পোলারাইজিবিলিটির পরিবর্তন না হওয়ার কারণে আমাদের রমন কি হয় আমাদের নিষ্ক্রিয় হয়। তাহলে আমরা এর থেকে বলতে পারি যে আমাদের রমন এবং আইআর, তাহলে রমন এবং আইআর পরস্পরের কি হচ্ছে সমস্ফুরক। তাহলে এইটা আমরা এটা আরেকভাবে প্রশ্ন আসে যে রমন বর্ণালীতে কার্বন ডাই অক্সাইড অণু কি দেয়, একটা মাত্র ব্যান্ড দেয়, মানে একটাতে সক্রিয় হয়। আর আমাদের আইআর বর্ণালীতে আমাদের কয়টা সক্রিয় হয়, দুইটা সক্রিয়, মানে এখানে হচ্ছে কি আমাদের দুইটা ব্যান্ড দেয়। তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা আমাদের কি প্রশ্নটা ছিল দেখেন যে কার্বন ডাই অক্সাইড অণু আইআর বর্ণালীতে দুইটি ব্যান্ড প্রদর্শন করে কিন্তু রমনে একটি ব্যান্ড প্রদর্শন করে, কেন? কারণ রমন বর্ণালীতে আমাদের কি পোলারাইজিবিলিটির পরিবর্তনটা হয় কয়বার, একবার হয়, যার কারণে এখানে আমাদের একটা ব্যান্ড পাই। আর আইআর বর্ণালীমিতিতে আমাদের আইআর বর্ণালীমিতিতে আমাদের ডাইপোল মোমেন্ট পরিবর্তন হয় দুইটা, অপ্রতিসম কম্পন আর বক্র কম্পনের কারণে, যার কারণে আইআর বর্ণালীতে আমরা কি পাই, দুইটা ব্যান্ড পাই। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো দেখলাম, এই বিষয়গুলো হচ্ছে কি আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকের লেকচারটি এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটি আমি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।